বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি, ডক্টর মশিউর রহমান, অধ্যাপক আতিউর রহমান, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ডক্টর জিনাত নবী, ডক্টর আহমেদ, আর্টিস্ট মনিরুল ইসলাম, এই সকল অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করবার জন্য মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এনআরবি স্কলার্স পাবলিশার্স এই পর্যন্ত প্রায় 165 জন প্রবাসী লেখকের বই প্রকাশ করেছে গত 20 বছরে। এই উৎসবকে ধরেও আমাদের এবার 21টা বই প্রকাশিত হয়েছে, তার মধ্যে এখন আমরা 3টি বইয়ের মোড়ক উন্মোচন করতে চাই। শুরুতেই ইচ্ছের ডানা, আহমেদ হোসেন, দীর্ঘদিনের কানাডা প্রবাসী, এই বইটির মোড়ক উন্মোচন করছি শুরুতে। দ্বিতীয় বইটি দ্য সং অফ জামদানি শাড়ি, সাইয়েদা জাগিরদার, দীর্ঘদিনের কানাডা প্রবাসী, এটি একটি ইংরেজি বই, এটিও একটি অসাধারণ বই, ধন্যবাদ। তৃতীয় বইটি ডক্টর নুরুন নবী, ওনার গ্রন্থ জন্মেছি এ বাংলায়। ধন্যবাদ। আমরা এই 3 জন লেখকের কাছ থেকে 1 মিনিট করে শুনব। শুরুতেই ইচ্ছের ডানায় আহমেদ হোসেন। সম্মানিত সুধীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চে যারা বসে আছেন তাদেরকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আমি যখন অভিবাসন নিয়ে কানাডা যাই আমার সবুজ পাসপোর্ট ছিল, এখন আমার হাইফেন আছে, বাংলাদেশি ক্যানেডিয়ান হাইফেন, এটি আমার পরিচয়টা। ক্যানাডিয়ান পাসপোর্টে ভিসা নিয়ে আসতে হয়, নো ভিসা যদিও। তবে বাংলায় কথা বলি, বাংলা আমার ভাষা, আমি জন্মেছি এই বঙ্গে। তো সব মিলে একটা বর্ণাঢ্য জীবন গেছে আমার 80-র দশকে। উত্তাল সময়ে আমি ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 1982 সালে। আজকে একজনকে বলছিলাম এসএসসি পরীক্ষার পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা আমার তিতুমির কলেজে সেনাবাহিনী পরীক্ষা নিয়েছিল, কারণ শিক্ষকরা ধর্মঘট করেছিল। তারপরে 82 সাল থেকে 90 পর্যন্ত আসলে যতটা ফিনান্সে পড়েছি তার চেয়ে বেশি রাস্তায় ছিলাম, মিছিলে মিছিলে ছিলাম, পথে ঘাটে নাটক, কবিতা, কাহাতো কাজ করিনি তা আসলে সীমার বাইরে। তারপর চড়াই উতরাই সরকারি চাকরি ছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের, সেই সময় উপপরিচালক ছিলাম। সব ছেড়ে ছুড়ে অভিবাসন নিয়ে 2001 সালে চলে যাই। নাটক করি, নাটক তখনও করতাম, এখনও করি। সিনেমা প্রতি দুর্বলতা আছে, তখনও ছিল, এখনও আছে। ইচ্ছের ডানাটা হচ্ছে আমার মুক্ত লেখা। আমার সৌভাগ্য হয়েছিল ভারতবর্ষের ফরিদপুরে জন্ম নেওয়া মৃণাল সেনকে নিয়ে তার ভিটা দেখার। উনি এলেন গীতা সেনকে নিয়ে, বলল যে আহমেদ, আমি তোমার বৌদি কখনো তার ভিটাটা দেখেনি। এখান থেকে একটি মাইক্রোবাসে করে আমি তার ছাতা ধরা থাকে না, বন্ধুর মতো আমার গায়ে হাত দিয়ে দিয়ে উনি ফরিদপুরে গেলেন ভিটা দেখতে। সেই গল্পটা লিখেছি যে একটি মানুষ, মৃণাল সেনের মতো মানুষ, তার ফরিদপুরে গিয়ে যে অঝরে কাঁদলেন, এ দেখার মতো। ওনার একটু আগের বোন সলিল সমাধি হয়েছিল বাসার পাশেই ফরিদপুরে, একটা পুকুরে পড়ে গিয়ে মারা গিয়েছিল। বৌদি আমাকে বললেন যে তোমার দাদা, তো আমি বলতে চাই না এখানে আমার তার বোনটা মারা গেছে, দেখো তো একটা শ্বেত পাথরের একটা কালো পাথরে বেদি ছিল, সেটা আছে কিনা। যারা এখন থাকেন তাদেরকে বললাম সেই সময়, ওনারা বললে অবশ্যই আছে। আমাদের খুব ভালো যত্ন করেছিল যে কোনো কারণেই, যারা এখন যেখানে মালিক থাকেন আর কি। সেখানে গিয়ে ওরা আসলে দ্রুত দাটা এনে ঝকমক পরিষ্কার করে একটা কালো একটা বেদি বের করলো। মারা যাওয়ার পরে এটা করেছে। বৌদি টাচ করলেন, মৃণাল সেন টাচ করলেন, অঝরে কাটলেন। তারপরে আরেকটা ব্যাপার আছে যে মৃণাল সেন দীর্ঘদেহী, সাদা, সফেদ পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি। তার ছোটবেলার বন্ধু ছিল অনাথের আচার বিক্রি হয় ফরিদপুরে। তাকে দেখতে গিয়ে দাদা আমার কাঁধে, দাদা বলছি যে
তুমি বলবে না যে আমি কে। তো যাওয়ার পরে ওই মৃণাল সেন বলছে যে আমি কে, তুমি কও, মানে ফরিদপুরের ভাষায় আর কি। তা হাত ধরে বলে তুই মিনু না, মানে মিনু মিনু বলতো আর কি ডাক নাম। এইরকম মুক্ত লেখাগুলো নিয়ে আমার ইচ্ছে ডানায়। কথা বাড়াবো না, এনআরবি যা করছে, আমরা যারা প্রবাস জীবন নিয়েছি আমাদেরকে একটা তকমা দেওয়া হয় আমরা প্রবাসী। আমার কাছে আমার সৈয়দুল্লাহকে মনে হয় দিকপাল। উনি বাংলার মাটির গন্ধ যতটা নিতে পেরেছে এই শহরে সারা জীবন থেকেও এতটা এই মাটির গন্ধ কেউ নিতে পারেনি। নবেরা এই মাটির গন্ধ যতটা জানে, শিল্প সংস্কৃতি জানে, প্রগতিশীলতা জানে, অনেকেই তা জানে না। তো প্রবাসীরা এর আগের বারের পররাষ্ট্রমন্ত্রী, মানে এবার না, আমাদের এই বছরের আগের বার যে দীপকমণি এখানে উপস্থিত আছেন মান্যবর, উনি জানেন যে প্রবাস এখন গ্লোবাল ভিলেজ। এখন আমি মুহূর্তে আমার মাকে হোয়াটসঅ্যাপে দেখতে পারি, মেসেঞ্জারে দেখতে পারি। আমরা আর এই বিভাজন চাই না যে প্রবাসী। কালকের সেশনে শামীম, আমি খুব দ্রুত বলছি, শামীম একটি কথা বলেছে যে আমাদের বিদেশে মানে প্রত্যেকটা জায়গায় আমরা যেমন দেখি ভারতীয় তথ্য কেন্দ্র, রাশিয়ান কালচার সেন্টার, আলিয়াস প্রসেস, আমাদের নেই কেন? কেন আমি বলতে পারি না বাংলাদেশ সেন্টার? এটা আমাদের সরকারের এটা জায়গা, এখানে বাংলা চর্চা হয়, এখানে সিনেমা দেখা হয়, এই ছবিগুলো দেখানো হবে। আমাদের কোনো তথ্য কেন্দ্র নেই। তার একটা প্রস্তাবনা ছিল প্রত্যেকটা বিশেষ করে প্রধান প্রধান দেশগুলোতে অন্তত শুরু হতে পারে একটি করে কালচারাল সেন্টার হওয়া। ধন্যবাদ সকলকে। Saida Jagirdar, the song of Chandani Shari. ধন্যবাদ শামীম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এখানে এসেছেন এই মঞ্চে। The song of the Jamdani Sari বাংলায় লেখা না, ইংলিশে লেখা, কিন্তু আমি যেটা সকালের অডিয়েন্সকে বলেছি যে আমাদের ভাষার যে একটা ছন্দ আছে, একটা মিউজিক আছে, একটা লিরিক্যাল ভাব আছে, ওইটা আমার লেখার মধ্যে প্রকাশিত হয়েছে। এবং আমাদের আরেকজন আমার শিক্ষক এবং কলিগ ডক্টর মঞ্জুল ইসলাম, সৈয়দ মঞ্জুর ইসলাম, উনি থাকতে পারেননি, ওনারা একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু উনি যা লিখেছেন আমি ওটা পড়তে চাচ্ছি বিকজ উনি এখানে নেই। তো উনি লিখেছেন that this daring first novel takes a close look at identity, history, and cultural dislocations in diasporic settings, and the tragic outcomes of extremist rhetoric taking control of young minds. The fast-paced narrative of the novel spans 4 generations of a family with a history of migration that an interracial marriage early on has set into motion. The story combines the historical with the magical, the women of the family across generations coming together with an exceptional power of smell, and it culminates in a chilling reconstruction of the 2008 terror attack on the Taj Hotel in Mumbai. What distinguishes the novel is its ability to capture moods and memories that emotionally resonate with the readers, and its power to reanimate the past to intersect with the present. The song of the Jamdani Sari will no doubt find a place among the most read novels of the year. Said Manzurul Islam. স্যার অনেক ভালো লিখেছেন আমার ব্যাপারে, আমি ওনার কাছে খুব কৃতজ্ঞ এটার জন্য। কিন্তু আমি আপনারা অনেকটা জিজ্ঞেস করেছেন কেন জামদানি শাড়ির উপরে লিখেছেন। আমি বলবো যে আমি যখন ছোট ছিলাম আমার মা যখনই শাড়ি পরতেন আমি ওনার দিকে তাকিয়ে থাকতাম, এবং আমার কাছে শাড়িটা একটা কেমন যেন একটা রূপকথার দেশের একটা নারীর একটা গার্মেন্ট মনে হয়েছিল সবসময়, যার জন্য আমার উপন্যাসটা রূপকথার মতোই লিখেছি। আপনারা পড়লে আমার মনে হয় আপনারা খুব
পছন্দ করবেন এবং আমাদের 71 ওয়ার্ডের উপরে আছে আমি যেখানে জন্মেছি ওটা হলো সিলেট। আমাদের সিলেটের উপরেও অনেক অনেক বর্ণনা আছে, ওখানে জমিদার ফ্যামিলিরা, আর সুরমা নদীর উপরে। তার জন্য পড়ুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ডাক্তার নাসরিন শাহানা চাঁদনী। বইটি ইলগে মানে নীল অপরাজিতা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে দীর্ঘদিন প্রবাসী। আমেরিকার ইউনিভার্সিটি অফ সিনসিনাটি থেকে পিএইচডি করেছেন নিউরোসায়েন্সে। বর্তমানে এপিলেপসি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন কানেকটিকাটের ইয়েল ইউনিভার্সিটি। ছোট্ট করে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন শাহানা নাসরিন, লেখক। আমার বইটির নাম আমি সময় নষ্ট না করে বলছি, ইলগে মানে নীল অপরাজিতা। ইলগে একটি জার্মান শব্দ যার অর্থ ব্লু অর্কিড, এবং আমি বাংলায় করেছি নীল অপরাজিতা। যদি পটভূমি বলতে হয়, পটভূমি তিনটি মেইন চরিত্র। একজন 50ঊর্ধ্ব বাংলাদেশি আমেরিকান মা, পোস্ট করোনা যখন পৃথিবী কিছুটা স্থবির এবং সেই নারীর ছেলে, নিজের ছেলে, তরুণ ছেলে 24 বছরের, যখন একটু আইসোলেটেড, একটু বিষাদগ্রস্ত, তখন অন্য সন্তানদের রেখে মা সিদ্ধান্ত নেয় তাকে নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বাইরে যাবে। তো কোথায় যাবে? জার্মান এবং সুইজারল্যান্ড। সেখানে যোগ দেয় তাদের সঙ্গে কন্যাসম 26 বছরের আরেক তরুণী, যে বাংলাদেশি তরুণী, ছেলেটির কাজিন। তিনজন অসম বয়সের এবং পৃথিবীর 3 জায়গায় বড় হওয়া 3 জন মানুষ 7 দিন একটি গাড়ি ভাড়া করে লং ড্রাইভে যায়, এবং 7 দিনের ঘটনাগুলো একের পর এক উঠে আসতে থাকে, যেখানে তাদের মিলের থেকে বেশি অমিলগুলো, যেমন জীবন দর্শন, যেমন বুক, যেমন মিউজিকের পছন্দগুলো, পুরোটাই 3 জনের ভিন্ন ভিন্ন। তারপরেও তারা এই অন্তমিল সত্তা নিয়ে 7 দিন ঘুরে বেড়ায়, এবং ওই ঘুরে বেড়ার সাথে ভৌগোলিক দর্শন, যেমন আল্পস থেকে রাইন জলপ্রপাত পর্যন্ত তারা ঘুরে বেড়ায়, শহর, শহরতলি, গ্রাম, জনপদ, মেইনলি বড় বড় শহর ছাড়িয়ে। এবং এর মধ্যে দিয়ে তাদের যে কথাবার্তা, আদান প্রদান, ভাবের আদান প্রদান এবং একটা সম্পর্ক হয় ফ্যামিলিয়াল, এটাই এই বইয়ের মেন উদ্দেশ্য। শেষ লাইনটা পড়ে শোনাবো। ক্লান্ত পথিক বাড়ি ফেরার তারায় নির্গমনে পা বাড়ায়, সাথে নিয়ে বডনেসের হাজার হাজার সাফিন্স আর সবুজ চোখের টিয়া। লেকের পাড় ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে, ক্ষীণ হয়ে আসে কোলাহল। কোথাও একজন অ্যাকর্ডিয়ানে করুণ সুর তুলছে। জার্মান ভাষায় তার এক বর্ণও আমি বুঝতে পারি না, তবে তার বুক ভাগা আর্তনাদ আমার মন ভাসিয়ে ধাবিত হয় লেকের জলে। দূরে, বহু দূরে, তারপর ভেসে যায় ইউক্রেন, রাশিয়া, আফগানিস্তান, আমেরিকা, ইসরায়েল অথবা গাজায়। তার মৃদু কলকল শব্দ শুনতে শুনতে আমার চোখ ভিজে আসে। অনাকাঙ্ক্ষিত যুদ্ধে পৃথিবী আবার উত্তাল। এই গানটি একজন প্রেমিকার জবানিতে, যার প্রেমিক অনিচ্ছায় যুদ্ধে গিয়ে প্রাণ দিয়েছে। এই গানটি সেই সব সৈন্যদের স্মরণে যারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধে যেতে বাধ্য হয়েছে, প্রাণ দিচ্ছে। এরা কারো ভাই, কারো পিতা, কারো প্রিয়তম স্বামী। মৃত্যু অবধার্য, প্রিয়, তুমি সেখানে পৌঁছে গেছো আমার আগে। অপেক্ষা করো, আমিও আসছি। অপেক্ষা করো প্রিয়, আমার প্রিয়তম। গানটির বুক ভাঙা কান্নার সুরে আমার নিজের লুকানো কান্না মিলেমিশে একাকার হয়ে যায়। আমি মনে মনে গানটির তর্জমা নিজের মতো করে করি। আমি কি কখনো তোমারে না দেখে থাকিতে পারি? বিনা দর্শনে প্রাণ, শূন্য দেহ শূন্য প্রাণ, সচেতন হয় পুনঃ তব মুখ হেরি। আমি কি কখনো তোমারে না দেখে থাকিতে পারি? ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আজকের বিষয়ভিত্তিক আলোচনা শুরু করব। প্রবাসে আগামী প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার চ্যালেঞ্জ ও করণীয়। মুখ্য আলোচক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক, টেম্পল ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। তাকে বিনীত অনুরোধ করছি আলোচনা উত্থাপনের জন্য। মঞ্চে উপবিষ্ট সকল সুধী, ডক্টর দীপুমণি সহ সবাইকে শুভেচ্ছা, এবং আমার সামনে যারা আছেন। এই কনফারেন্সের মধ্যে আমার বলতেই হয় যে আজকে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য আজকে যে এই অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে এখন যারা বই
উদ্বোধনী হলো। যারা অ্যাওয়ার্ড পাচ্ছে সবাই প্রবাসী, এটা কিন্তু আগে সম্ভব ছিল না। সেই জন্য আমি শামীম, রূপা, দিলারা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আশা করব এই সেতু বন্ধন প্রবাসীরা এখানে এসে তাদের কথা বলতে পারবেন, তাদের বই উদ্বোধনী করতে পারবেন। তাদের এটা নিয়ে আমার উপর দায়িত্ব হয়েছে একটা বিশাল একটা সাবজেক্ট, আমি 5 মিনিটে শেষ করতে চাইব, কারণ এটা এত সহজে সম্ভব নয়। এটা হচ্ছে যে প্রবাসী আগামী প্রজন্মকে বাংলা ভাষা এবং সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার যে চ্যালেঞ্জ, প্রজন্মদের যে চ্যালেঞ্জ, সেটা শুধু প্রবাসী নয়, সেটা কলকাতার বাবা মারা যেরকম দেখছেন যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, ঢাকার বাবা মাও দেখছেন ইংলিশ মিডিয়ামে পড়ে। চ্যালেঞ্জটা কিন্তু একটা সার্বজনীন হয়ে গেছে। এটার জন্য কি প্রয়োজন সেটা একটা ব্যাপার। আর প্রবাসে আমাদের চ্যালেঞ্জটা আরো অনেক বড়। তা আমি প্রবাসের কথাই শুধু বলবো এই জন্য যে আমি যখন 1980-তে গিয়েছি, ডাক্তার, আমি রেসিডেন্সি নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমাদের বাসায় আমরা 5-6টা ফ্যামিলি আমরা 21শে ফেব্রুয়ারি করতাম, বাচ্চারা দেখত। প্রথম ছিল কি যে বাংলায় বাড়িতে কথা বলাটা খুবই প্রয়োজন। কিছুদিন পরে আমাদের বাচ্চারা বাংলার কথা বলে না। এটা স্বাভাবিক, শুধু আমাদের দেশের জন্য একটা প্রজন্ম, চাইনিজ হোক, ইন্ডিয়ান হোক, সব প্রজন্মই প্রথমে তারা বাড়িতে বাপ মার সাথে কথা বলবে, পরে স্কুলে যখন যাবে তখন তারা ইংলিশে বলবে। যারা কি তাদের ভাষা, মায়ের ভাষা ভুলে যাবে? সেটা নয়। কিন্তু আর একটু বড় হবে তখন তাদেরকে যখন আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যেগুলো অ্যাট্রাকটিভ, গান করা, কোরাস করানো, অ্যাক্টিং করানো, এগুলোতে যখন ঢুকাই তখন তারা এই সংস্কৃতির দিকে তাদের একটা আকর্ষণ বাড়ে। আরও যখন তারা বড় হয় তখন একটা আইডেন্টিটির জন্য তারা দেশকে, বিশেষ করে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। অনেক আগে বাংলাদেশ সম্বন্ধে তাদের অনেকে সংকুচিত হতো, এখন তারা গর্বের সাথে এই দেশকে ধারণ করে। আর আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা ওই সময় যারা গিয়েছি, 69 গণ আন্দোলন আমার বিরুদ্ধে গ্রেফতার করানো হয়েছিল, আমার বাবা মুক্তিযুদ্ধের শহীদ, আমাদের তাগিদাটা নিচে থাকে। নবী ভাই এক সময় গিয়েছেন। আমার মনে আছে আমি আমাদের বাড়িতে বাংলা পড়ার জন্য স্কুল করেছিলাম। রোববারে ওরা ওয়া শিখতো, পরে রোববারে ভুলে যেত। কিন্তু যে আসছে বাংলা ভাষা নিয়ে কথা বলছে, আমি তখন ডকুমেন্টারি বানালাম ভিডিও দিয়ে। এটা এটা আবার জাফর ইকবাল নবীবাজার ওখান থেকে এসে সে আবার নিজে শুরু করে দিল। মানে কেউ ছিল না, যে কজন হাতে ছিল আমরা তখন এটা করেছি এবং করি। কিন্তু আমরা দেখেছি যে বাংলা ভাষা তারা হয়তো বলতে পারছে না, কিন্তু বাংলাদেশকে, সংস্কৃতিকে, ঐতিহ্যকে তারা ধারণ করেছে। এটা পরে বোঝা গেছে। আমার মেয়ে এখন অনেকে জানে, সে গাজাতে, সে একজন চিকিৎসক, আমেরিকার একটা ইউনিভার্সিটি, সে ওখানে গিয়েছে চিকিৎসা দেওয়ার জন্য। কেন দিয়েছে? ইউক্রেনে যখন সে গেল তখন তাকে জিজ্ঞেস করলো, তুমি কি পাগল? সে বলে যে আমার দাদা ভাই মুক্তিযুদ্ধের সময়, উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন সিলেট মেডিকেল কলেজে, উনি পালিয়ে যান নাই, উনি ছিলেন যখন সবাই হাসপাতাল ছেড়ে চলে গেছে। এটা আমার রক্তে। তখন তারা বললো যে বাংলাদেশের এরকম একজন অধ্যাপক ছিলেন, শহীদ ছিলেন, তার বাংলাদেশকে জানলো। তারপর তারা বললো, আমরা তোমার দাদা ভাইয়ের মতো প্রমিস করছি আহত মানুষকে রেখে এখান থেকে যাব না। এই যে একটা তারা লিখলো যে বাংলায়, ইউক্রেনে বাংলার মুখ। আমাদের প্রজন্মরা যখন, যদিও সে বাংলা এখন সে বলতে পারছে কারণ সে এখানে আসে, রোহিঙ্গাতে তাদের একটা ইনস্টিটিউট আছে, তো বলার মানে হচ্ছে যে প্যারেন্টসরা যদি বাচ্চাদেরকে কথা বলেন, তাদের নিজেদের ঐতিহ্য শেখান, নৈবার ছেলে নৈবার বই করার জন্য হেল্প করছে। প্রথম কথা হচ্ছে এইটা যে আমাদের প্রজন্ম, আমাদের মা বাবার দায়িত্ব হবে দেশের গল্প বলা, বঙ্গবন্ধুর গল্প, স্বাধীনতার গল্প। নিজেদের পরিবারের প্রত্যেকেরই কিন্তু গল্প আছে। বাংলাদেশিরা অনেকে যুদ্ধে ছিলেন। পরবর্তী পর্যায়ে এখন যেটা, আজকে আমি ফিলাডেলফিয়াতে থাকি, সেখানে 8টা স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে, আমেরিকান স্কুল। এইবার অলমোস্ট 9টা 21শে ফেব্রুয়ারি হচ্ছে, নিউ ইয়র্কে তো বাদই দিলাম। এই যে এগুলো হচ্ছে, কেন হচ্ছে? যে আমাদের এখান থেকে বাংলারা যাচ্ছেন, তারা নিজেদের তাগিদে করছেন। প্রজন্মদের যেটা করা দরকার, তারা এটা দেখছে।
কেউ পার্টিসিপেট করছে, কেউ ধারণ করছে। একটা ছেলে, আমি এটা গল্প প্রায় বলি, আমরা স্বাধীনতার 25 বছরের সময় আমি দেখলাম যে তারা 15 বছর বয়স, ওদের শেখানো যাবে না, 6 মাস রিহার্সাল হয়েছে, তারা আসে নাই। তো আমি একটা মুক্তিযুদ্ধ এনাক্ট করলাম, যে একটা 3 মিনিটের গান তাদেরকে মুক্তিযোদ্ধা, যেরকম আমরা কোনো সময় গেরিলা হয়েছি, আমরা বন্দুক লুকিয়ে কৃষকের বেশে, কেউ কেউ কুলির বেশে, এভাবে তারা যাচ্ছে। গান যখন শুরু হলো তারা গুলি শুরু করলো, তারপরে একজন মারা গেল, তাকে নিয়ে আসলো 3 মিনিট। ওই ছেলেটা 15 বছর পরে আমাকে বলে, আঙ্কেল আমি কোনোদিন বাংলাদেশ সম্বন্ধে জানতাম না, আপনি ওই এনাক্টমেন্টের জন্য এখন আমি দেশ সম্বন্ধে অনেক কিছু করি। তো শিশুদের মন কিন্তু একবারে যদি আপনারা তাদেরকে ঢুকাতে পারেন, তারা কিন্তু একসময় প্রজন্মরা, তারা প্রথম অনেক বছর তাদেরকে এস্টাবলিশ করতে ব্যস্ত, আমাদের মরার সময় ছিল না, কিন্তু তাদেরকে ছোটবেলায় ধারণ করতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমরা করতে পারি, এই যে একটা প্ল্যাটফর্ম হলো, তারা ইংলিশে লেখক, বাংলায় লেখক করি আমি আগেই বলেছি যে বিশ্বজিৎ সাহা, আমরা 32 বছর বাংলা বইমেলা করি নিউ ইয়র্কে, এটা 3rd লার্জেস্ট বইমেলা, ঢাকা এবং কলকাতার পরে। এরকম আরো অনুষ্ঠান হচ্ছে। এইসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাংলা বইমেলায় প্রজন্মদের একটা দিন দেওয়া হয়েছে, তারা বঙ্গবন্ধুর জন্মদিনে তার ওই দিন প্রজন্ম দিয়ে অনুষ্ঠান করছে। তো এইভাবে আমরা করার চেষ্টা করছি, এবং আমি আশা করি যে আমরা যদি আর কিছু করতে পারি, যেমন স্কলারশিপ দিতে পারি। আমি দেখলাম ব্রঙ্কসে একটা মেয়ে, সিলেটের, এত ট্যালেন্টেড, কিন্তু তার পয়সা নাই বাংলাদেশে আসার। তো অনেক জিনিস আছে আমরা করব, যেটাতে তাদেরকে, যারা লিডার হচ্ছে, তাদের কানেক্ট করে দেওয়া দেশের সাথে এবং সংস্কৃতির সাথে। আর আমি আর বেশি কিছু বলবো না, অনেক প্যারেন্টসরা আছে, তারা হয়তো শেয়ার করবেন। তবে আমার মতে বাংলায় কথা বলা, বাংলা দেশ সম্বন্ধে গল্প বলা, এখন যেহেতু অনেক সম্মেলন হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তাদেরকে পার্টিসিপেট করানো। আর দেশে যদি আনা যায়, যারা দেশে আসে প্রত্যেক বছর, কিন্তু সবাই তো পারবে না, পয়সাও লাগে, স্কুলেরও 2 সপ্তাহ ছুটি থাকে, সেটা হচ্ছে বেস্ট। এইভাবে তাদের মধ্যে একটা প্রাইড দেবো। আমি প্রায় বলি, শঙ্খ ঘোষ আমাদের 2020 সালে যখন আমরা বইমেলা করি, আমাদের একটা ভিডিও টেপ পাঠিয়েছিলেন, তার কিছুদিন পরে উনি মারা গেলেন। আমি কনভেনার ছিলাম তখন। উনি বললেন যে বাংলার ভাষার 3টা সবচেয়ে বড় অবদান পৃথিবীতে চেনে মানুষ, 3টা জিনিস। একটা হচ্ছে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ, 2টা হচ্ছে বাংলা ভাষার জন্য একটা দেশ তৈরি হচ্ছে, আর 3য় হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা। তো আমাদের ঐতিহ্য আছে, আমাদের গর্বিত ব্যাপার আছে, দেশ এমনভাবে এগিয়ে যাচ্ছে, এখন অনেকেই থেকে ধারণ করবে। সবাইকে ধন্যবাদ। ডক্টর জিনাত নবী, যুক্তরাষ্ট্র। এই যে বাচ্চাদেরকে বাংলা শেখানো, এটা আসলেই কিন্তু প্রবাসী বাবা মাদের একটা বিরাট চ্যালেঞ্জ। এবং এর মধ্যে যদি বাবা মারা চাকরিজীবী হয়, প্রফেশনাল হয়, তাহলে তো আরোই বড় চ্যালেঞ্জ। তো আমি এবং আমার হাজব্যান্ড ডক্টর নুরুন নবী, আমরা বহুদিন যাবৎ প্রবাসী, অলমোস্ট 49 বছর। তো আমার ছেলেদের জন্ম এখানে, বড় হয়েছে সেখানে, কিন্তু জন্ম থেকেই ওদেরকে বাংলা শেখানো এবং আমাদের দেশের মুক্তিযুদ্ধ, সেই ব্যাপারে ওদেরকে ভালোভাবে শেখানোর দায়িত্ব ছিল আমার। ছোট থেকেই আমরা বাংলা, যেহেতু আমাদের পড়ানোর কোনো স্কুল ছিল না, বাসার কাছে যে লাইব্রেরি ছিল, পাবলিক লাইব্রেরি, সেখানে আমরা স্কুল করি। এবং সেই স্কুলে আমি নিজে একজন শিক্ষক ছিলাম। প্রথম দিকে অল্প কয়েকটা বাচ্চা ছিল, পরে দেখা গেল আমাদের 3টা সেকশন ছিল। কিছুদিন পরে দেখা গেল যে আমার সেকশনে 30টা বাচ্চা। পরে আমরা সেটাকে 2 ভাগে ভাগ করলাম, কারণ ওদের মধ্যে অনেক উৎসাহ দেখা দিল, এবং বাবা মারা চাইতো যে ওদের বাচ্চারা যেন বাংলা শিখে। এবং বাংলা শেখার পাশাপাশি, যেমন 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এগুলো আমরা অনুষ্ঠান করতাম এবং বাচ্চাদেরকে পার্টিসিপেট করতে দিতাম। সেই পার্টিসিপেশনে 5 বছরের বাচ্চা কবিতা পড়তো, সাথে দেখা যেত যে একটা 17-18 বছরের ছেলে আমার থেকে দ্বিগুণ লম্বা,
সেও কিন্তু ওদের সাথে সেই একই ধরনের ছড়া পড়ছে। ওদেরও কোনো লজ্জা লাগতো না, বাচ্চাদেরও কিছু না, ওরা সবাই বাংলা শিখতে আসতো। এখন আমি প্রাউডলি বলতে পারি যে আমার 2 ছেলে এখন বড় হয়ে গেছে, বিয়ে করেছে, চাকরি করছে, তারা সবাই বাংলা পারে। আপনারা যদি ফোন করেন বা বাসায় আসেন, ওদের সাথে বাংলা কথা বলেন, ওরা পরিষ্কার বাংলা বলবে। হয়তো বা আপনার 19 আর 49-এর ডিফারেন্সটা একটু চিন্তা করে বলবে যে এটা কোনটা 19 আর কোনটা 49। এছাড়া বাংলায় কথা বলেন, তাদের কোনো অসুবিধা নাই। তো চ্যালেঞ্জ বললে চ্যালেঞ্জ, কিন্তু চ্যালেঞ্জের সাথে সব সময় আমাদেরকে ফাইট করতে হয়, সেটা করলে সব কিছুই করা যায়। তো আপনাদের অনেক ধন্যবাদ। অনুরোধ করছি ডাক্তার ফাতেমা আহমেদ, যুক্তরাষ্ট্র, তাকে তার অভিজ্ঞতা শেয়ার করবার জন্য। আমি বড় হয়েছি করাচিতে। সেখানে আমার বাবার উৎসাহে ছোটকাল থেকেই কিন্তু বাংলা ভাষার প্রতি যে ভালোবাসা জন্মেছে সেটা আমার বাবার জন্য। উনি সবসময় আমাদের বলতেন যে তোমাদের প্রথম ভাষা হচ্ছে বাংলা, তোমাদের সেটা শিখতে হবে। আমরা 9 ভাই বোন, প্রত্যেকেই আমরা যেদিন আমাদের ছুটি থাকতো, স্কুল ছুটি, সেদিন আমরা বাংলা শেখাটা আমাদের প্রধান ছিল ক্লাসের মধ্যে। বাবা শেখাতেন এবং আমরা সেটা শিখেছি এবং সেজন্য বাংলা ভাষার অনেক কিছু জানতে পেরেছি। তারপরে তো চলে আসলাম যখন ইউএসএতে 42 বছর আগে। তখন যখন আসলাম আমরা দেখলাম আমাদের অল্প কিছু কমিউনিটিতে বাঙালি ফ্যামিলি ছিল। তো সেখানে আমাদের সবারই বাংলার প্রতি একটা তাগিদ ছিল আমাদের বাচ্চাদেরকে শেখাবার। সো আমার নিজের বাসায় আমরা স্টার্ট করলাম একটা ছোট স্কুল করে, বাচ্চাদের ডিফারেন্ট বয়সে আমরা 3টা গ্রুপে ভাগ করে নিয়েছিলাম। ওরা বাংলা শিখতো এবং খুব আনন্দ করে শিখতো। বাংলা শেখা শেষ হলে সেদিনই আবার দুপুরে ওরা লাঞ্চের পরে ওদেরকে আমরা একটু রেস্ট করার পরে নাচ শেখাতাম রেগুলার বেসিসে, যাতে ওরা বাংলা গানের সাথে নাচ শিখতো। সেই নাচগুলো আমরা আমাদের যে কোনো স্পেশাল অনুষ্ঠানে, 21শে ফেব্রুয়ারি বা আমাদের অ্যানুয়াল অনুষ্ঠানে বা স্বাধীনতা দিবসে আমরা ওরা ওই নাচগুলো করতো এবং করে খুব আনন্দ পেত। এবং এরপরে এখন যত দিন যাচ্ছে অনেক বাংলা স্কুল হয়েছে, বাংলা সাংস্কৃতিক ব্যাপারগুলো নাচ শেখাবার স্কুল হয়েছে, সেখানে এখন বাচ্চারা বাংলা নাচ শিখছে এবং আনন্দ নিয়েই করছে এবং সেটা আমার কাছে মনে হয় এটা আমাদের অনেক বড় পাওয়া। তবে সবচেয়ে বড় যেটা আমাদের চেষ্টা করতে হবে বাবা মায়ের, আমি যতটুকু আমার অনেক বাঙালি রুগী আছে, তাদেরকেও বলি যে বাচ্চাদেরকে সবসময় বাংলা কথা বলাটা শেখাতে হবে, বাসায় বলতে হবে। আমরা বাসায় যদি চর্চা না করি, বাইরে সেটা তাদের বন্ধু বান্ধবের সাথে তারা ভুলে যাবে, ওইটা করতে হবে আমাদের। আরেকটা যেটা হচ্ছে, আমি যেটা এখন আমাদের এদিকে এখনো হয়নি স্কুলে, তবে নিউ ইয়র্কে বেশ কিছু স্কুলে বাংলা ভাষাটা আছে, স্কুলে একটা ভাষা হিসাবে যদি শিখতে চায় যে কোনো বাচ্চা, তাদেরকে নেওয়া হয়। তো আমি যেটা মনে করি যে আমাদের বাবা মায়ের অনেক দায়িত্ব আছে আমাদের প্রজন্মকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যে বাংলা ভাষার যে একটা ইম্পর্টেন্স আছে সেটা বোঝা এবং তা আমাদেরকে চর্চা করতে হবে। এবং চর্চাটা রেখে গেলে ইনশাল্লাহ আমাদের বাচ্চারা হয়তো স্কুলে গেলে বাংলা ইংরেজি মিলে যায় কথা, কিন্তু বাংলা ওরা বলে বাসায় আমাদের সবার সঙ্গে। বাংলা ওরা না বললে অনেক সময় আমরা উত্তর দিই না বাংলা ছাড়া, না বললে। তো ওইভাবে ওরা শিখে গিয়েছে এখন যে বাসায় বাংলা কথা বলা, বাইরে গিয়েও চেষ্টা করে বাঙালিদের সাথে বাংলায় কথা বলতে। সো আসুন আমরা সবাই চেষ্টা করি সামনের দিকে আমাদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে, যাতে তারা অন্য ভাষার সাথে সাথে বাংলা ভাষাটাকেও প্রাধান্য দেয় এবং নিজের মাতৃভাষাটা কত ইম্পর্টেন্ট সেটা জানতে পারে। ঠিক, সবাইকে ধন্যবাদ। এবার বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করতে অনুরোধ করছি এমেরিটাস অধ্যাপক ডক্টর আতিউর রহমান। শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, লেখকবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা। শামীম এবং রূপা দুটি নাম, এবং ওরা যেভাবে প্রবাসীদের শুধু নয়, পুরো বাঙালির শিক্ষা, সংস্কৃতি, নীতিবোধ এগুলো নিয়ে এনআরবি ফাউন্ডেশন, সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন নিয়ে, এথিক্স ক্লাব নিয়ে যেসব কাজ করছে, লেগে আছে, সেটি কিন্তু খুব একটা দেখা যায় না। নিজের খেয়ে বনের মোষ
তারাবার মতো মানুষ শামীম এবং রূপাকে না দেখলে আমি সত্যি বিশ্বাস করতাম না। কত বছর হবে শামীম? প্রায় 25-30 না, 20 বছরের বেশি ধরে আমরা দেখছি কাজগুলো করছে। এবং রূপা তো মানে IBM এর একটি বড় চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে এসছে। আমরা যখন NRBদের নিয়ে কাজ করি তখন রূপাকে মনে হয় যে দেশের জন্য কাজ করবার জন্য বিদেশ থেকে অনেকেই চলে আসে এই দেশে কাজ করবার জন্য, এবং এখানে এসে যারা প্রবাসে আছে তাদের সাথে সংযুক্ত করবার জন্য কাজ করে। সুতরাং শামীম এবং রূপাকে বিশেষভাবে অভিনন্দন এই কাজটি করবার জন্য। অনেক দিন ধরে আমরা NRB দিবস, যেটা প্রবাসী দিবস, এটা নিয়ে রূপা এবং শামীম এবং অন্যরা কাজ করছিল, আমরা সমর্থন দিচ্ছিলাম। সেটি তো আমরা জাতীয় দিবস হিসেবে পেয়ে গেছি, কিন্তু সেই জায়গায় থেমে নেই শামীমরা। এখন তারা শিল্প সংস্কৃতি, বিশেষ করে NRB শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করছে। আমি বাংলা একাডেমিকেও অভিনন্দন জানাতে চাই যে তারা হাত মিলিয়েছে সেন্টার ফর NRB ফাউন্ডেশনের সাথে, এবং এই যে মঞ্চ যেটি তৈরি হয়েছে এই মঞ্চটি চলবে, কারণ প্রতিবার আমাদের ভাষার মাসে প্রচুর প্রবাসী বিদেশ থেকে দেশে আসেন, এবং তখন তারা যে সাহিত্য চর্চা করছেন, তারা যে সংস্কৃতি চর্চা করছেন, সেটি প্রকাশ করবার একটা মঞ্চ থাকে না। এই মঞ্চ তৈরি হচ্ছে যে তারা সেখান থেকে প্রকাশ করবেন, তাদের বইগুলো বিভিন্ন প্রকাশনা থেকে বের হবে, কিন্তু সেগুলো প্রকাশিত হবার পর যে উন্মোচিত হবে, তার পাঠ উন্মোচন হবে, সেটি কিন্তু এই মঞ্চ থেকে হবে। প্রতি বছর এরকম অনুষ্ঠান হবে। বাংলা একাডেমি তার সাথে হাত মিলিয়েছে, তাদের স্থাপনাগুলোর সুবিধা দিচ্ছে, বইমেলার সুবিধা দিচ্ছে। সুতরাং আমি বাংলা একাডেমিকেও ধন্যবাদ জানাই এই কাজটি করবার জন্য। এইভাবেই মিলেমিশেই আমাদের এগিয়ে যেতে হবে। রবীন্দ্রনাথ একটি কথা বলেছিলেন, আমার খুব ভাল লাগে। রবীন্দ্রনাথ বলেছিলেন, দেশে জন্মালেই দেশ আপন হয় না, দেশকে জানতে হয়, দেশকে ভালোবাসতে হয়। এই যে আমার দুই ভাবি এখানে কথা বলে গেলেন, তাদের কথা থেকে বুঝতে পেরেছেন দেশটাকে তারা কিভাবে প্রাণে ধরে আছেন। এবং শুধু তাই নয়, প্রবাসের থেকেও তারা তাদের সন্তানদেরও এই অনুভূতিটি দেবার চেষ্টা করছেন যে তারা একটি দেশে জন্মেছেন। শুধু তাই নয়, বড়ই ত্যাগের বিনিময়ে এই দেশটি তারা স্বাধীন করেছেন। এবং নবী ভাই তো সরাসরি মুক্তিযোদ্ধা, জিয়াও মুক্তিযোদ্ধা। তারা এখানে দেশটার জন্য তারা জীবন বাজি রেখেছিলেন। সন্তানদের সেই কথাটি তারা বলছেন, এবং বাংলাদেশের এই যে ঐতিহ্য, ইতিহাস, এগুলো তাদের সন্তানদের তুলে ধরছেন। এবং এর ফাঁকে ফাঁকে আমাদের বাংলাদেশটাকে তারা নিয়ে আসছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে নিয়ে আসছেন। আমার বড়ই সৌভাগ্য যে এদের সাথে নবী ভাই, জিয়া এবং ভাবিদের সাথে আমার প্রায়ই আমাদের প্রবাসেও দেখা হয় এরকম অনুষ্ঠানে, এবং কাজ করি। সব জায়গাতেই লক্ষ্য করি যে এরকম কিছু মানুষ আছেন যারা সব সময় দেশটাকে নিয়ে ভাবছেন, যেখানেই থাকুন না কেন দেশটাকে নিয়ে ভাবছে। আজকে যে অন্য যে লেখকরা এখানে কথা বললেন, আহমেদ হোসেন এবং সাইদা, শিরিন, তারা সকলেই কিন্তু যেখানেই থাকুন না কেন দেশটাকে প্রাণে ধরে তারা ঘুরে বেড়ান সর্বত্রই, এবং দেশের কথা এক মিনিটও তারা ভুলতে পারেন না। এবং আমি একটি জাস্ট উদাহরণ দিই, এইবারই বোধ হয় না, এইবারই গিয়েছিলাম নিউ ইয়র্কে। আমি ক্যানাডার থেকে আমার মেয়ের ওখান থেকে ফিরে আসলাম, তখন রাত হয়ে গেছে, ফ্লাইট ডিলে ছিল, রাত হয়ে গেছে। এসে দেখি রাত্রি 11টার সময় একদল প্রবাসী কবি, সাহিত্যিক, শিল্পীরা বসে আছেন। তারা রাত্রি 11টার সময় অনুষ্ঠান শুরু করলেন, বাংলা ভাষা নিয়ে কথা বলবেন, বাংলা সংস্কৃতি নিয়ে কথা বলবেন। কি মনোযোগ! আমাদের বাংলাদেশেও বোধহয় এরকম নিবেদিত প্রাণ বাংলা প্রেমী মানুষ পাবো বলে
আমার মনে হয় না। তাদের নিয়ে আমরা রাত 12টা 1টা পর্যন্ত অনুষ্ঠান করে অনুষ্ঠান শেষ করলাম এবং সর্বক্ষণ তারা দেশটাকে ধারণ করছেন, দেশের কথা বলছেন, দেশের কষ্টে কষ্ট পাচ্ছেন, দেশের সুখে আবার সুখী হচ্ছেন। সুতরাং এরকম মানুষ সম্ভব হচ্ছে এই কারণে যে বাংলাদেশ একটি সংগ্রামের নাম, বাংলাদেশ একটি আমাদের আত্মপরিচয়ের নাম। আমরা হাজার বছর ধরে যে সংগ্রাম করছিলাম একটি পরিচয়ের জন্য, একটি স্বজাত্য বোধের জন্য, সেটি বাংলাদেশের মাধ্যমে আমাদের জাতির পিতা আমাদের দিয়েছেন এবং সেটাকে আমরা সামনে নিয়ে যাচ্ছি আমাদের সংগ্রামের মধ্য দিয়ে। আর আমাদের সাংস্কৃতিক সম্পদ তো একই সম্পদ, ঐক্যবদ্ধ সম্পদ, বা একটা যে সম্পদ ভাগ করা যায় না। রবীন্দ্রনাথ কি ভাগ করা যায়? কাজী নজরুল ইসলাম কি ভাগ করা যায়? সত্যজিৎ কি ভাগ করা যায়? বঙ্গবন্ধু কি ভাগ করা যায়? এরা আমাদের সাংস্কৃতিক সম্পদ, আমাদের বাঙালির সাংস্কৃতিক সম্পদ, এবং এই সম্পদ আমরা আমাদের সন্তানদের কাছে তুলে দিতে চাই আমাদের চর্চার মাধ্যমে, আমাদের আগ্রহের মাধ্যমে। কথা শেষ করব এই বলে যে আমাদের সর্বদাই আশাবাদী থাকতে হবে, নৈরাশ্য যেন আমাদের গ্রাস না করে। রবীন্দ্রনাথ বলেছেন যে একটি পাত্রে সেই পরিমাণ জল ধরে যেটি পাত্রটির আকার। জাতির ক্ষেত্রেও তাই, একটি জাতি সেই পরিমাণ বড় হবে, অতটাই সমৃদ্ধ হবে যতটা স্বপ্ন দেখে, ওই জাতি যতটা স্বপ্ন দেখে। আমার একটি প্রস্তাব দিয়ে শেষ করি। এই 21-এর উপলক্ষে আমাদের ছেলেমেয়েরা কিংবা প্রবাসীরা দেশে আসতে চায় সব সময়। তাদের জন্য অন্তত যারা দেশে আসতে চায় এই ফেব্রুয়ারি মাসটা, কিংবা জাতীয় প্রবাসী দিবসের যারা অংশগ্রহণ করতে চায়, তাদের জন্য অন্তত যেখান থেকে সম্ভব আমাদের, বিশেষ করে যেখানে বাংলাদেশ বিমান আছে, তাদের জন্য কি একটি সুলভ মূল্যে এই প্রবাসী টিকিট কি ইস্যু করা যায় না? এই প্রস্তাবটি করে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খুব ভালো প্রস্তাব, কি বলেন? ফেব্রুয়ারি মাসে যদি আমাদের জন্য টিকিট সস্তা বিমানে দেয় তাহলে তো আমাদের আসা খুব সহজ হয়। মাননীয় মন্ত্রী এখানে আছেন, উনি পর্যটন মন্ত্রণালয়কে নিশ্চয়ই বলে দেবেন। আমরা যে বিষয়ে আমরা যে নির্ধারিত বিষয়ে আলোচনাটি করলাম, এটির আসলে মূল উদ্দেশ্য যে বাংলা ভাষা শিখতেই হবে দেশের বাইরে যারা আছে, সেটি প্রধান নয়। সেটি চেষ্টা করলে শেখানো যায়, শিখলে ভালো। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা যেন তাদের পূর্বপুরুষের দেশ, যে বাংলাদেশ নামক একটি দেশ ছিল, সেই দেশের সাথে যেন তারা খুব পরিচিত থাকে। এবং আমরা চাই যে একটা উদাহরণ আমাদের কাছে থাকে, আমার কাছে আছে, যে ভারতে প্রতি বছর যখন NRI কনফারেন্স হয় এবং প্রবাসী ভারতীয় দিবস যখন তারা উদযাপন করে, সেই সময় কিন্তু তাদের তৃতীয় চতুর্থ পঞ্চম প্রজন্মের যারা, তারাও কিন্তু সেখানে এসে যোগ দেয়। তারা কিন্তু হিন্দি জানে না, তারা অন্য ভাষা জানে, কিন্তু তারা ওই সংস্কৃতির সাথে, সেই মিউজিকের সাথে কিংবা সাহিত্যের সাথে তারা পরিচিত। অতএব সেই জায়গাটাই যদি আমরা প্যারেন্টসরা যদি দিতে পারি আমাদের ছেলে মেয়েদের, তাহলে নিশ্চয়ই তাদেরকে সংযুক্ত করা যাবে। সেই জায়গাটা যেন আমরা একটু বেশি গুরুত্ব দিই। এটি দেবার কারণ এই জন্যই বলছি যে যত কিছুই হোক, আজকে ভারতীয়রা কোনো না কোনোভাবে কমলা হ্যারিসের কিছু উপকার তো তারা নিতে পারেই, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী তারও তো কিছুটা নেয়, কিছুটা দুর্বলতা তো তার আছে। অর্থাৎ আমরা মনে করি যে আমাদের যে বিশাল প্রজন্ম, তারা জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে যেভাবে সারা পৃথিবীতে এগিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা দেশের সাথে যদি দেশমুখ কিছুটা করতে পারি, তাহলে সেটা আমাদের দেশের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরেকটা হচ্ছে আমাদের NRB যারা উচ্চশিক্ষায় দেশের বাইরে গিয়েছিলেন, নিজেদেরকে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ করেছেন, সেই মানুষগুলোর অভিজ্ঞতাকে
দেশের উন্নয়নে কাজে লাগানো। এই কাজটি করবার জন্য 2005 সালে স্কলার্স বাংলাদেশ নামে একটি ওয়েবসাইট আমরা লঞ্চ করেছিলাম, যেখানে 70,000 বায়োগ্রাফি দিয়ে আমরা শুরু করেছিলাম প্রফেশনালদের। এখন 36,000 বায়োগ্রাফি আছে বাংলাদেশের মানুষ যারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রফেশনাল হিসেবে কাজ করছে। সেখানে বাই নেম সার্চ করা যায়, বাই প্রফেশন সার্চ করা যায়। কিন্তু আমার দুঃখ হচ্ছে এইখানে যে আমি 15 বছর আমেরিকায় থেকেছি, নানানভাবে 70,000 বায়োগ্রাফি 15-14 বছরে সংগ্রহ করে একটি ওয়েবসাইট লঞ্চ করেছি। সেখানে 37,000 বায়োগ্রাফি আছে। 20 ইয়ার্স বাংলাদেশে থেকে গিয়ে কাজ করছি, কোনো জায়গা থেকে একটা ফোন কল আসেনি যে আপনি যেই তথ্য ভাণ্ডার তৈরি করেছেন সেটি তো রাষ্ট্রের কাজে লাগতে পারে, আপনি একটু আসুন দেখি। হয়নি কিন্তু আজও। তাহলে এই যে এত সব কাজ, 20 বছর 25 বছর আমি আর বাঁচবো কতদিন? নিশ্চয়ই এই কাজগুলোর কিছু ফলাফল তো দেখতে চাই, রাষ্ট্রের কোনো কাজে লাগুক। আজকে বাংলা একাডেমি এই অনুষ্ঠানটি সহযোগী হিসেবে আমরা লিখছি, পূর্ণ ভাড়া দিয়েই যথাযথভাবে অন্যরা ভাড়া করতে যা লাগতো সেটা দিয়ে এই 3 দিনের অনুষ্ঠানও আমার নিজের অর্থায়নেই হচ্ছে। তাহলে মেধা দিচ্ছি, পরিশ্রম দিচ্ছি, আইডিয়া দিচ্ছি, নিজের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করবার চেষ্টা করছি, সহায়তার হাত কিন্তু কোথাও থেকে আসছে না। আমি এই পর্যায়ে পরিচয় করিয়ে দিতে চাই আমার বায়ে ডক্টর সুচরিতা, কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রধান। তাদেরকে যুক্ত করবার যে কারণ সেটি বলে আমি শেষ করছি। ডক্টর পবিত্র সরকার এসছেন, তিনিও গতকালকে যোগ দিয়েছেন, আগামীকাল যোগ দেবেন। আপনারা একটি শব্দ দেখেছেন, পিবিও। আমরা এনআরবি শব্দের সাথে অনেকেই পরিচিত, কিন্তু পিবিও শব্দটি আমরা খুব বেশি পরিচয় করাতে পারিনি। পিপল অফ বাংলাদেশি অরিজিন, অর্থাৎ আমরা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। আমার ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার রোশনারা, তাদেরকে আমরা কি বলবো? তারা তো অনাবাসী বাংলাদেশি নয়, এনআরবি নয়, তারা পিপল অফ বাংলাদেশি অরিজিন। একই রকম ভাবে আমাদের এই বাংলাদেশে যাদের জন্ম, পবিত্র সরকারের জন্ম সাভারে, তিনি এই দেশ থেকে দেশ ভাগের পরে ওপারে গেছেন। শিশুন্দু মুখোপাধ্যায় এই দেশ থেকে গেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় এই দেশ থেকে গেছেন। সেখানে যারা শিল্প সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন, তারাও আমাদের পিপল অফ বাংলাদেশি অরিজিন, তারা বাংলাদেশি বংশোদ্ভূত। আমরা তাদেরকে এই সম্মেলনে যুক্ত করেছি, আগামী সম্মেলনে আরো বেশি করে যুক্ত করব। তারই অংশ হিসেবে সুচরিতা এসছে, তারই অংশ হিসেবে পবিত্রদা এসছে, রতন বসু মজুমদার এসছে, কালকে আসবেন, এবং পবিত্র সরকার এখানে পুরস্কারও গ্রহণ করবেন আগামীকাল। 11টি বিষয়ে যারা সারা পৃথিবীতে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদেরকে আগামীকালকে সম্মাননা দেওয়া হবে। আমি এবার আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি। শুভ সন্ধ্যা। প্রথম এনআরবি পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন 2024, 3 দিন ব্যাপী দারুণ অনুষ্ঠান, একেবারে প্রাণের মেলা। আমরা যারা বাঙালি, আমাদের এখানে কথা হচ্ছিল যে প্রবাসী অনাবাসী কথাগুলো নিয়ে, প্রবাসী নিয়ে কথা হলো। সেখানে আহমেদ হোসেন সাহেব তিনি বললেন যে প্রবাসী কথাটা তার পছন্দ নয়। আসলেই তো বিষয়টা শুধুই ভূগোল, আমি এই দেশে আছি না ওই দেশে আছি, মনটা তো একেবারেই ঠিক জায়গায়, একেবারেই শেকড়ের সঙ্গে সম্পৃক্ত। তাহলে এই প্রবাসী বলে কেমন একটু দূরে দূরে, তার কি দরকার? যাই হোক, এই যে সকলকে এক জায়গায় আনবার এই প্রয়াস এবং অনেক কষ্ট, শামীম ভাই একটু একটু করে বললেন যে কেউ সহযোগিতার হাত বাড়ায়নি, তারপরও গত 20 বছর ধরে শামীম ভাই আর দিলরা আপা করেই যাচ্ছেন। তো বললেন একটু কষ্টের কথা, একটু অভিমানের কথা, কিন্তু হাল ছাড়ছেন না, করেই যাচ্ছেন। কারণ নিজেরাও শেকড়ের টানেই চলে এসেছেন। অনেক ভালো হয়তো অনেক ভাবে থাকতে পারতেন, অর্থনৈতিকভাবে অনেক ভালো থাকতে পারতেন, সেগুলো ছেড়ে দিয়ে শেকড়ের টানেই চলে এসেছেন এবং নিজেরাই বোধ করেন যারা এরকম আছেন
সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে এখানে মঞ্চে যারা আছেন সবাই নানান দেশে আছেন, কিন্তু মনটা একেবারেই সেই বাংলার সঙ্গে, বাংলা ভাষার সঙ্গে, বাঙালির ইতিহাসের সঙ্গে, বাঙালির শ্রেষ্ঠতম অর্জন মুক্তিযুদ্ধের সঙ্গে। কাজেই এই যে আয়োজন, সেটির জন্য আসলেই শামীম ভাই, দিলারা আপাকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ভাষাটা শিখতে হয়, শেখাতে হয়, না হলে তো হয় না। আপা বলছিলেন যে পাকিস্তানে বসেও বাবা তাকে শিখিয়েছেন, তাদেরকে শিখিয়েছেন। এই যে শেখাতে হয়, এবং এখন আমাদের দেশে এমন অনেক পরিবার আছে যেখানে বাবা মায়েরা বলতে খুব গর্ব অনুভব করেন যে আমার সন্তান বাংলা বলতে পারে না। তো এটি দুঃখজনক নিশ্চয়ই, কিন্তু আমাদেরকে সেই অবস্থাটা থেকে তো একটা উত্তরণও প্রয়োজন। আমাদের যে মাধ্যমেই পড়ুক না কেন ভাষাটা তো জানতে হবে। তো সেই ভাষার প্রতি ভালোবাসা, সেটা শুধু এই মাসের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বছর প্রতিদিন আমাদের ভাষার প্রতি আমাদের ভালোবাসা থাকুক, ভাষার প্রতি আমাদের নজর থাকুক। আমরা যেন আমাদের ভাষায় নিজেরা আমাদের সমস্ত ভাব প্রকাশ করতে পারি স্বচ্ছন্দে, সেটি থাকুক, সেই সক্ষমতা সবার তৈরি হোক। এই সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলন এই নানান দেশে থাকা বাঙালিদেরকে একসঙ্গে করে এই যে মেলবন্ধন, প্রাণের মেলা, এটা আমার কাছে মনে হয়েছে সত্যি একটা দারুণ প্রশংসনীয় কাজ হলো, এবং এটি অব্যাহত থাকবে আশা করি। এবং যেহেতু শামীম ভাই, দিলারা আপা, অতএব আশা করা যায় যে এটি চলবে, যত প্রতিকূলতাই আসুক এটি বন্ধ হবে না। আর আমরা একেবারে ব্যক্তিগতভাবে, মানসিকভাবে সঙ্গে আছি, কারণ তার থেকে খুব বেশি অন্য অনেকভাবে থাকার হয়তো অনেক সুযোগ হয়নি। আমাদের যত অর্জন, আমাদের যে অসম্ভব সমৃদ্ধ আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, তাকে বরং তুলে ধরা। এই আমরাই তো আমাদেরই খুব কাছে ওয়ারী বটেশ্বরে 2500 বছর আগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। আমাদেরই পূর্বপুরুষেরা সুপরিকল্পিত নগর জীবন যাপন করত। যখন এখন একেবারে আমাদেরকে পদানত করতে চায় সারাক্ষণ, সেরকম লোকেরা কোথায় ছিল তার নাম নিশানা নেই। 2500 বছর তো দূরে থাক, 100-4 বছর আগে গেলেই আর খুঁজে পাওয়া যাবে না। তো সেখানে আমাদের সেই অতীত ছিল, এবং আমরা এই ভাষার জন্য রক্ত দিয়েছি, আমরা এই রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। তাহলে আমরা আমাদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে কেন তুলে ধরব না? এবং সেটি তুলে ধরবার জন্যেই আমাদের সব রকম উদ্যোগ, সরকারের পক্ষ থেকে এরকম সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে যেমন উদ্যোগ হতে পারে, আমাদের যারা বিদেশে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা তো দেশের দূত হিসেবে সারাক্ষণই কাজ করছেন। তিনি যেখানেই যাচ্ছেন, তিনি কিন্তু একজন ডক্টর নূর নবী যেখানেই যাচ্ছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একজন বিজ্ঞানী হিসেবে কাজ করছেন, কিন্তু তিনি যেখানেই যাচ্ছেন তিনি কিন্তু বাংলাদেশকেই তুলে ধরছেন। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ যেখানেই যাচ্ছেন, চিকিৎসক হিসেবে যাই করেন না কেন, তিনি বাংলাদেশকেই তুলে ধরছেন। এমনকি তার কন্যাও সেই গাজাতে কিংবা ইউক্রেনে যুদ্ধের ময়দানেও, সেখানেও চিকিৎসা করতে গিয়ে বাংলাদেশে তার দাদুর কথা, মুক্তিযুদ্ধের কথা বলছেন, সেই গৌরবের কথা বলছেন, গর্বের কথা বলছেন। তাহলে এই মানুষগুলো সারাক্ষণই এই বাংলাদেশকে, বাঙালিকে, আমার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, তাকেই তুলে ধরছেন। কাজে আমাদের এদের সঙ্গে যোগাযোগটা আরো কত, এই আদান প্রদানটা আরো কত সহজ করা যায়, সেটা দেখতে হবে, ভাবতে হবে, এবং সেই চেষ্টাগুলো আমাদের করতে হবে, উদ্যোগগুলো নিতে হবে। তারা সবাই সারাক্ষণই করতে চান, কি মাধ্যমে করবেন, কেমন করে করবেন, সেটা নিয়ে অনেক সময় ভাবেন। আজকের এই এত সুন্দর এই মিলন মেলা থেকে সেই প্রত্যয় সেটি ব্যক্ত করে, এবং ভাষার মাস, ভাষার প্রতি ভালোবাসা, ভাষার শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, পিতা মুজিব সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা,
একাত্তরের 30 লক্ষ শহীদ, লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারী এবং আমাদের সকল আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বিনীত অনুরোধ করছি আজকের অধিবেশনের সভাপতি মশিউর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, সভাপতির বক্তব্য উপস্থাপনের জন্য। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা শ্রদ্ধা জানাই। এর আগে যারা বলেছেন এত গুরুগম্ভীর কথা বলেছেন, তারপরে আমার খুব বলার কিছু থাকে না। এমনিতেই আমি খুব গুরুত্বপূর্ণ কথা বেশি বলতে পারি না। প্রবাসীদের তার দেশের প্রতি যে টান, সেটা প্রবাসীদের কাছ থেকে কখনো যায় না এবং প্রবাসে বাস করার সময় কোনো এক সময় তাদের এই অনুভূতিটা আরো তীব্র হয়ে ওঠে। বাইরে থাকলে জীবনটা যত সহজ হয়, সেই সহজটা আপনি পাবেন না। আর যখন বাইরে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত বা নিজের যেটুকু অর্জন করার ইচ্ছা সেখানে পৌঁছে যাবেন, তখন আপনার এই দ্বিতীয় চিন্তাটি আসবে যে আমার অস্তিত্ব, আমার পরিচয় এটা কি। এবং তখন আপনি ছেলে মেয়েদেরকে বলবেন যে আমরা বাঙালি, আমরা অমুক দেশের থেকে আসছি, আমার পরিবারে এই সব প্রসঙ্গ তখন আসে। তো এই একটা অসুবিধা। কিন্তু এত সব সত্ত্বেও এই যে প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা, যেটা এনআরবি ফাউন্ডেশন এরা যেটা করেছে, এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এবং এটা মানে প্রথম প্রজন্ম যারা গেছে তারা তো দেশে বড় হয়ে গেছে, তাদের পক্ষে এই সম্পর্কটা রাখা খুব কঠিন নয়। কিন্তু পরবর্তী প্রজন্ম যারা বিদেশে বড় হয়েছে, তাদেরকে দেশের সাথে পরিচিত করে তোলা বেশ কঠিন। সেই কঠিন কাজটা ওরা করছেন। আমি দু একবার যুক্তরাষ্ট্রে যে দেখেছি যে ওরা ছোট ছেলে মেয়েদেরকে নাচ, গান, কবিতা আবৃত্তি এগুলো শেখায়। মানে সংস্কৃতির যে প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক দিক আছে সেগুলোর সঙ্গে পরিচয় করায় এবং এরপরে ছেলে মেয়েদের নিজেদের উৎসাহ এবং উদ্যোগ যেটুক থাকে সেটুক দিয়ে তারা আরও পরিচিত হওয়ার চেষ্টা করে। তবে তাদের জন্য একটা সমস্যা যে যুক্তরাষ্ট্রে অন্যান্য যারা আছে তাদের সাথে প্রতিযোগিতা করে তাদের টিকে থাকতে হয়। সেজন্য তাদের পরিশ্রম এবং অনেক মনোযোগ দিতে হয়। আজকের নতুন শব্দ শুনলাম পিবিও, পিপল অফ বাংলাদেশি অরিজিন, এবং উনি পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আবারও প্রশংসা করি এই উদ্যোগ যারা গ্রহণ করেছেন এবং এনআরবি ফাউন্ডেশন এবং এই যে প্রবাসী যারা বাংলার সাথে নিজেদের পরিচয়টাকে রাখতে চান এবং তাদের পরবর্তী প্রজন্মকে বাংলা সংস্কৃতি, বাংলাদেশ, বাংলা ভাষা, সাহিত্য সম্পর্কে জানাতে চান এবং উৎসাহ সৃষ্টি করতে চান তাদের ভিতরে, এই উদ্যোগের জন্য তাদের প্রশংসা করি। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের আলোচনা পর্ব শেষ হচ্ছে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গীত এবং আবৃত্তি অনুষ্ঠানে। মাতৃভূমির জন্যে, সৃজন সেন। আমার বয়স যখন 4 কিংবা 5, আমার স্মৃতিকে অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির শেষ প্রান্তে। বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে, রায়ট লাগছে, রায়ট লাগছে, রায়ট লাগছে
বলে ছুটোছুটি করছিল, এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে, ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বটগাছ, টিনের চালওয়ালা, গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পরে নোনা গাছ, আর আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার প্রিয় জন্মভূমিকে। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের ব্যাকশো, প্যাট্রা, ওলট পালট, এবং অবশেষে এক সন্ধেবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধ গলি। সেই অন্ধ গলির 11 B নম্বর বাড়িতে ছোট্ট একটি ঘর। দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, তখনও যার মুখে নোয়াখাল্লা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপুর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো, রস খাইলো, ভার ভাঙিলো, পয়সা দিল না। সেই আমি চারদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করবার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে যখন ধীরে ধীরে অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এলো। ঢাকায় নাকি গুলি চলছে, গুলি। বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা আমার মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি তখন আমার সমস্ত বাঙালপনাকে ঝেড়ে ফেলে ধীরে ধীরে হয়ে উঠি কেতাদুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণ পায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চালচলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি রেলের বাড়ি ছেড়ে আমরা তখন উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমার বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। আমি এখন এক সাহেবী কোম্পানির নামী অফিসার, যে কোম্পানির অভিভাবক নামজাদা এক বহুজাতিক কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। আমার ছেলেমেয়েরা আমাকে মাম্মি বলে, বাবাকে ডাকে ড্যাডি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষার কয়েকটা লাইন। আমার ছেলেদের কাছে বাংলা ভাষা এখন নিতান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখছিলাম, তখন আমার বুকের ভেতর কেমন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটার ভিতর এক বর্ণ লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভেতর সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমরে গুমরে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভাষা নেই, আমার কোনো মাতৃভূমি নেই। আমি যেন শেকড়বিহীন এক চিরবিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করে।
ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকালো রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকালো রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। এই কাঁটা তার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই কাঁটা তার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এ মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক, এক লোকের পাশে অন্য লোক। দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে প্রথম নিজের নাম, হাওয়ার বুকে দুলছে ফসল, একটু বেঁচে থাকার দায়। দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে প্রথম নিজের নাম, হাওয়ার বুকে দুলছে ফসল, একটু বেঁচে থাকার দায়। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারাই সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক, এক লোকের পাশে অন্য লোক। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকালো রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক, এক লোকের পাশে অন্য লোক। পুরাতন চাঁদ সেই, পুরাতন চাঁদ সেই, পুরাতন চাঁদ সেই, পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। আবার ভালোবাসার সাজ জাগে, জাগে ভালোবাসার সাজ জাগে। যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে, যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে, সাধ যায় ধরি বারে বক্ষে জড়ায়ে। উদাসীন হিয়া হায় কেঁদে ওঠে অবেলায়, উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায়। সোনার গোধূলির আগে, সোনার গোধূলির
বিরাগে আবার ভালোবাসার স্বাদ জাগে। আবার ফাগুন সমীর কেন বহে আমার ভুবন ভরি, কেঁদে ওঠে বাঁশরি অসীম বিরহে। আবার ফাগুন সমীর কেন বহে তপবনের বুকে ঝরনা সম কেলে সহসাহে প্রিয়তম মাথুরের গোকুল সহসা রাঙাইলে, মাথুরের গোকুল সহসা রাঙাইলে রাশের কুমকুম ভাগে, রাশের কুমকুম ভাগে। আবার ভালোবাসার স্বাদ জাগে জাগে, ভালোবাসার স্বাদ জাগে। মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জোছনা মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, পুরু ডোবা জলে সারাদিন খুনসুটি, বাঁশের সাঁকুটি শিশু শিল্পীর আঁকা, হেলানো বটের গায়ে দোল খায় ছুটি। মনে পড়ে এপারে ওপারে ঢিল ছুড়ে ডাকা ডাকি, ওদিকের গায়ে রোদ্দুর কিছু বেশি। এপারে ওপারে ঢিল ছুড়ে ডাকা ডাকি, ওদিকের গায়ে রোদ্দুর কিছু বেশি। ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি, ভরা নৌকায় গান গায় ভিনদেশি। আমার বন্ধু আজানের সুরে জাগে, আমার দু চোখে তখনও স্বপ্নলতা। ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নীরবতা। আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা। আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা। দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা, আমি দেখি তার সহাস্য মুখে ফেরা। বন্ধু হারালে দুনিয়াটা খা খা করে, ভেঙে যায় গ্রাম নদী ও শুকনো ধুধু। খেলার বয়স পেরুলেও একা ঘরে, বারবার দেখি বন্ধুর মুখ শুধু। সাঁকুটির কথা মনে আছে আনোয়ার, এত কিছু গেল সাঁকুটি এখনো আছে। এপার ওপার স্মৃতিময় একাকার, সাঁকোটা দুলছে আমি তোর কাছে, সাঁকোটা দুলছে আমি তোর কাছে, সাঁকোটা দুলছে। হায় শোনেন শোনেন ভাই বন্ধুরা, শোনেন মন দিয়া, এইবার চেঁচামেচি খান্ত দিয়া, শুন চুপ করিয়া। আরে বেশি কথা কওয়া ভাইরে মোটেই ভালো নয়,
খালি কলসির শব্দ বেশি সর্বলোকে কয়। এই বেশি কথাই বাঙালি রে খাইলো রে গিলিয়া, একের কথা কহেন তারা 10 জনে মিলিয়া। আর এই যে আমি করতেছি ভাই বেশি মাতামাতি, ধৈরা নেবেন আপনি আমি একই বংশজাতি। তবু শোনেন বাংলার কথা, শোনেন ভাই রে মন দিয়া, বাংলা দেশের সোনার দিনে মন চলে ফিরিয়া। হায়রে বাংলাদেশের সোনার দিনে মন চলে ফিরিয়া। গোয়াল ভরা গরু বাছুর, গোলা ভরা ধান, মুখে মুখে সুখের হাসি, গলায় গলায় গান। সারা দিনের কামের শেষে সন্ধ্যার আসরে সোনা ভানের কিসা হইতো পুথির সুরে সুরে। হায় রে আলী বলে হারাম জাদা কেসা জরুয়ার, আমারও বেটার পরে চালায় তলোয়ার, লৌহ নদী বহাইব দুনিয়ার উপরে। এলাহিয়া থেকে দুঃখ দিয়াছেন আমারে, বলেন আহা। হায় রে ঘোরাতে সরিয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূর যাইয়া মর্দ রওয়ানা হইল। আরে লাখে লাখে সৈন্য মারে কাতারে কাতার, সুমার করিয়া দেহি ৩,৫০০। বলেন আহা। হায় রে এমনি কইরা, হায় রে এমনি কইরা সুখে দুঃখে দিন চলছিল ভালো। ব্রিটিশ বেনিয়া মেঘে আকাশ করলো কালো, আইলো কলিকাতা, আইলো কলিকাতা। হায় বিধাতা কি সর্বনাশ হইল, আপন মানুষ মির্জাফরে বেমানি করিল। আরো জগৎ শেঠ, আরো জগৎ শেঠ উমিসাদ বড় মহাজন, ইংরাজের পক্ষ তারা করলো সমর্থন। করলো কি চক্রান্ত, করলো কি চক্রান্ত, বুঝিল না দেশের জনগণ। যুদ্ধক্ষেত্রে পরাণ দিল মোহন মেয়ে মদন, বাপে হইল দাস, বাপে হইল দাস, ইংরাজের মায়ে হইল দাসী। বাঙালির গলায় ফাঁসি দিল রে পলাশি, হায় রে পলাশি। একে একে বেনিয়ারা রাজ্য দখল করে, ধীরে ধীরে গোটা ভারত তারা কবজা করে। ভারতবর্ষে ধন সম্পদ লুট করিয়া নিল, তাই দেখিয়া ভারতবাসীর চেতন হইল। ওহো রে তিতুমির সূর্য সেন আর ক্ষুদিরাম, এখনো বাঙালির মনে জাগে তাদের নাম। স্বাধীনতা অর্জনেরও লাগি হাসি হাসি, সূর্য সেন দিল প্রাণ, খুদি পড়ল ফাঁসি। ইহি রে দুঃখ গেল না, স্বাধীন হইলাম মুক্তি পাইলাম না। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ভাষা আন্দোলন, তারপরে মুক্তিযুদ্ধ অবধি আসতে ৬২, ৬৪, ৬৬, ৬৯-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, ৩০ লক্ষ প্রাণ বিনিময়ে পেয়েছি স্বাধীনতা। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের
জ্ঞানীগার গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। ঠাকুরা পড়ে থাক ইতিহাসে নিয়ে জীবনের দিনটা হিরোতা নিয়ে। ঠাকুরা পড়ে থাক ইতিহাসে নিয়ে জীবনের দিনটা হীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কৃষাণের মুখে, ঘরে ঘরে কৃষাণের বুকে স্মৃতি বেদনা রাখে নীরে। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনতে যারা, তোমাদের কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এই বাংলাদেশের সন্তান তুমি, বাংলা তোমার ঘর, তোমার তোর পরবাসী বুক জুড়ে বাংলাদেশী অন্তর। এখানে ছড়ানো তোমার স্বর্ণালী কৈশোর, এ বাঁধনে জুড়ে থেকো জীবন ভর।